আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। জাতীয় ভিত্তিতে দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে চাইলে ঐক্যমত্য কমিশনের কাজের গতি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মতে, নির্বাচনের আগে সব বিষয়ে একমত হতে হবে এমন ভাবা ঠিক নয়। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলাপ আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হওয়া যাবে সংশোধিত আকারে সেসব সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংস্কার নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়গুলোর মধ্যে সংবিধান সংশোধন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগের অনেক বিষয় নিয়ে একমত হলেও এখনো বেশ কিছু বিষয়ে ভিন্নমত রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির এই নেতা মনে করেন, যেসব বিষয়ে একমত হওয়া যাবে তা সনদ আকারে প্রকাশ করে তা বাস্তবায়নে দ্বিমত নেই বিএনপির। তাদের কার্যক্রমে যতটুকু গতিশীলতা আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক সেভাবে বোধহয় এগোচ্ছে না। যদি দীর্ঘসূত্রিতা বজায় রাখা হয়, এখানে জাতীয় ভিত্তিতে সিদ্ধান্তে আসা, ঐক্যমতে আসাও দেরি হয়ে যাবে। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কারই আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মনে করেন দলটির আরেক নীতি নির্ধারক খন্দকার মোশাররফ হোসেন। কখনোই কিন্তু কোনো নির্বাচনের আগে পুরা দেশের সকল জনগণের বা দলের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন হয়নি। এখানে কোথাও আমাদের লেখা নাই যে নির্বাচনের মাধ্যমে ঐক্যমত্য প্রকাশ করা হবে। নির্বাচনমুখী সংস্কার চিহ্নিত করে তা দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া উচিত বলে মত বিএনপি নেতাদের। সংশোধিত আকারে হয়তো আমরা একমত হতে পারব। এক্স্যাক্টলি যেভাবে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেইভাবে একমত না হলেও আলাপ আলোচনার ভিত্তিতে সকল পক্ষ একমত হলে সংশোধিত আকারে সেই সংশোধনী প্রস্তাব, সংস্কার প্রস্তাবগুলো হয়তো এক জায়গায় এসে সবাই একমত হবে বা অধিকাংশ বিষয়ে একমত হবে। নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর সমাধান সম্ভব হবে বলেও মনে করেন দলটির নেতারা। সংস্কার চলতেই থাকবে, সংস্কার কখনো থেমে থাকবে না। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। বলেন, শেখ হাসিনাকে যখন তাড়াতে পেরেছে দেশের মানুষ, তখন নতুন ফ্যাসিবাদের জন্ম নিলে তাকেও তাড়াতে পারবে। বর্তমান সরকারের তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না, গুম হওয়া নেতাদের খুঁজে বের করতে হবে বলে বড় কর্মসূচি দেওয়ার কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে যুব সমাবেশে তারা এসব কথা বলেন। এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া, নিজেদের রুটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারকে ডেডলাইনের মধ্যে সব সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে ডেডলাইন দিয়েছে তার মধ্যে নির্বাচন করতে আমাদের আপত্তি নেই, তবে 14, 18, 24-এর মতো নির্বাচন এদেশের মানুষ আর কখনোই হতে দেবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন।
রোহিঙ্গা সংকট সমাধানের পরে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায়ও যাওয়া যাচ্ছে না। আবার এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। শুক্রবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনার বিষয় নিয়েও। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গারা বাংলাদেশের গলার কাটায় পরিণত হয়েছে। জাতিগত ও ধর্মীয় কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত এসব অধিবাসী বহু বছর ধরে বাংলাদেশে এসেছে। বড় জনঢল নেমেছে দুইবার, যে সংখ্যা এখন 14 লাখ ছাড়িয়ে গেছে। এদের নিয়ে ত্রিমুখী চাপে পড়েছে বাংলাদেশ। এমন অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সংকট সমাধানে আরাকান আর্মি এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। এছাড়া দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে ট্যারিফ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে। ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, কূটনীতিবিদ হুমায়ুন কবির সহ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তারা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। শাকিলা করিম, RTV, ঢাকা। দেশের 7 জেলায় সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছেন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগার পর কাভার্ড ভ্যান ও একটি কন্টেনারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেসের একটি বাসের ছাদ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগার পর কাভার্ড ভ্যান ও একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেসের একটি বাসের ছাদ। পরপর 3 দফা দুর্ঘটনায় আহত হন বাসের অন্তত 20 যাত্রী। তবুও না থামিয়ে ছাদবিহীন গাড়িটি 10 কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে থামাতে বাধ্য হন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 13 জন। ঢাকা সিলেট মহাসড়কের বাখরনগরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। রাত 3টা সাড়ে 3টার দিকে এক ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়। পিকআপ তুলে দিছে স্বামী, মানে সবাই যে লোকের কাছে গেছে, লোকে তাকিয়া সবগুলি মানুষ তুলে দিছে। এর মাধ্যমে মাধবদিন এখন কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছেন। উপজেলার নন্দীবাড়ি এলাকায় গোয়ারি দাখিল মাদ্রাসার সামনে ভালুকাগামী একটি মাইক্রোবাস ও গফরগাঁওগামী সিএনজি চালিত অটোরিকশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালক সহ 2 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া নয়নগাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 2 জন। এছাড়াও সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম, ঝিনাইদহ ও কুমিল্লায় মারা গেছেন মোট 3 জন। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সারা দেশের সব ক্যাম্পাসে কাফন মিছিল করেছে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সচিবালয়ে অতিরিক্ত শিক্ষা সচিব রেহনা ইয়াসমিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও সমাধান না পাওয়ায় এ কর্মসূচি দেয় তারা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা দাবি করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। দাবি আদায় না হলে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা দেয় তারা। জেলা প্রতিনিধিদের সহায়তায় মাহিন আরাফাতের রিপোর্ট। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলন চালিয়ে যাওয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাদ জুমা মাথায় কাফনের কাপড় বেঁধে এই কর্মসূচি পালন করেন আন্দোলনরতরা। বিক্ষোভ মিছিলে নানা স্লোগানে দাবি আদায়ে আপোষহীন শক্ত অবস্থানের জানান দেন ঢাকা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে উচ্চ শিক্ষা সহ 6 দফা দাবি আদায়ের আলটিমেটাম দেয় তারা। যে কোনো বয়সে ডিপ্লোমায় পড়া এটা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য
টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আমাদের। যেহেতু রাজপথে নেমেছি, রাজপথের মাধ্যমে সমাধান করব, আর কোনো আমরা বৈঠকে বসবো না। আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বৈঠকে বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। দীর্ঘ 7 মাস বারবার দফায় দফায় বৈঠক করার পরও আমরা আশ্বাসের উপর আশ্বাস পেয়ে গেছি এবং বারবার আমাদের বলা হয়েছে যে আলোচনা করতে হবে। সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। সমাধানের পথে যদি আসে, আমরাও সমাধানের পথে আসব। ঢাকার বাইরে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এ সময় তারা কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানান। গত 2 দিন আগে যে কুমিল্লায় নেককারজনক হামলা হয়, এই হামলার প্রতিবাদে আমরা কাফন মিছিল করেছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বোপরি কথা, আমাদের 6 দফা দাবি যৌক্তিকভাবে যেমন মৌখিকভাবে স্বীকৃতি দিচ্ছেন, অতি দ্রুত আপনারা লিখিত কার্যক্রমে সম্পূর্ণ করেন। এর আগে গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠকে কোনো সমাধান না আসায় তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মাহিন আরাফাত, RTV, ঢাকা। লঘুচাপের প্রভাবে আগামী 5 দিন রাজধানীর সহ দেশে 8 বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে থাকা সবাইকে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম বলে বজ্রসহ বেশি বৃষ্টি হবে। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। বৈশাখের শুরুতেই রুদ্রমূর্তিতে প্রকৃতি। 3রা বৈশাখ একদিনেই সারা দেশে বজ্রপাতে অন্তত 7 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন খোলা মাঠে। এপ্রিল মে কালবৈশাখীর মৌসুম, তাই স্বাভাবিকভাবেই ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এ সময় ফসলের মাঠে কাজ করা সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় যে বৈশিষ্ট্য, বৃষ্টিপাত শুধু বৃষ্টিপাত একা আসে না, কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী, এর সঙ্গে কী হয়, লাইটেনিং হয়, শিলাবৃষ্টি হয়। হ্যাঁ, এটাই হলো এই সময়ের বৃষ্টিপাতের সঙ্গে এটা কমন, কিন্তু ইয়ে করে নদী বন্দরগুলোর জন্য একটা সতর্ক ব্যবস্থা চালু ছিল, কিন্তু এখন কিন্তু আমরা সেটা যে লাইটেনিং যে ফ্লাশের আমরা অ্যালার্টটা দিচ্ছি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সাগরে লঘুচাপের প্রভাবে আগামী অন্তত 5 দিন সারা দেশে ঝড় বৃষ্টি বেশি হবে। এই বৃষ্টিপাতের যে প্রবণতা বা ধারা যেটা আমরা দেখছি, এটা আগামী আরো থাকার সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়বে। সে সময় কয়েক অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই মাসের শেষ নাগাদ একটা তাপপ্রবাহ আসলেও আসতে পারে। দেশের উজানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জের হাওরে দ্রুত পানি বাড়তে পারে। তাই 80 ভাগের বেশি পেকে যাওয়া ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ বন্যা পূর্বাভাস কেন্দ্রর। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এদিকে দেশে বিভিন্ন স্থানে আজও কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। যশোরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উঠতে পাকা ধান মাটির সাথে মিশে গেছে। মেহেরপুরে মাঝারি এ বর্ষণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত হচ্ছে। এতে মানুষ চলাচল কমে গেছে রাস্তাঘাটে। ভোলার কালবৈশাখী ঝড় হয়েছে, এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দিনাজপুরে হালকা ঝড় হয়েছে, এতে ফসলের মাঠের তেমন কোনো ক্ষতি না হলেও আম ও লিচুর ক্ষতি হয়েছে। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট থেকে 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে স্থানীয় পূর্ব আরিচপুর রুবানের মার্টিক এলাকায় সানোয়ারের 8তলা ভবনের 2য় তলায় ভাড়াটিয়ার বাসা থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে 3 বছরের আব্দুল্লাহ ও 6 বছরের মালিহার মরদেহ খাটের উপর দেখতে পান। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। সপরিবারে তারা এ বাসায় থাকতেন। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের লাশ ফেরত দিয়েছে ভারত। গত রাত 11টার দিকে পাটগ্রাম সীমান্তের কাছে বাংলাদেশ পুলিশের কাছে লাশ ফেরত দেয় ভারতীয় পুলিশ। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরের দিকে সিঙ্গেমারি সীমান্তে নিজ জমিতে ঘাস কাটার সময় বিএসএফ এর একটি টহল দল বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে গুলি করে। ওই দিন বিকেলে কোচবিহার মেডিকেল কলেজে তিনি মারা যান।
ঈদের পর থেকেই সারা দেশে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। বৃষ্টির কারণে সরবরাহের ঘাটতি হওয়ায় বেড়েছে প্রায় সব শাকসবজির দাম, তবে কমেছে বাড়তি ব্রয়লার ও সোনালী মুরগির দাম। চালের বাজার নিয়ে গুজব থাকলেও 2-1 সপ্তাহের মধ্যে নতুন চালের সরবরাহ শুরু হলে দাম কমার আশা ব্যবসায়ীদের। বিস্তারিত অরণ্য কুফুরের রিপোর্টে। পর্যাপ্ত উৎপাদন হওয়ায় বাজারে ঘাটতি নেই পেঁয়াজের, তবে ঈদের পরপর 40 টাকায় বিক্রি হওয়া বাঙালির নিত্য এ মশলা এখন কিনতে হচ্ছে 52 থেকে 56 টাকায়। ঈদের আগে যে পেঁয়াজটা ছিল ওটা মুড়ি কাটা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা কাঁচা ছিল, এই জন্য দামটা কমা ছিল। ঈদের পরে থেকে আবার এই সপ্তাহে দেখা গেছে আবার 5-7 টাকা বাড়ছে। এটার কারণ হলো আপনার শাশিরা শুকাইছে পেঁয়াজটা, এটা তো হলো বিসি পেঁয়াজ। সরকার দাম বাড়ানোর পর স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ, তবে ক্রেতা কম। সুখবর এসেছে ব্রয়লার ও সোনালী মুরগির বাজারে। আমিষের চাহিদা পূরণের অন্যতম এই প্রধান খাতে দাম কমেছে কেজিতে প্রায় 50 টাকা করে। আপনার সব মুরগি আমরা মনে হয় রেট কম বেচাতে আমাদেরও খুচরা বেচা বিক্রি ভালো, মনে করেন আমরা অনেক ভালো অবস্থায় আছি বেচা বিক্রির দিকে। বাজারে আসছে গ্রীষ্মকালীন সবজি, তবে বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি হওয়ায় বেড়েছে প্রায় সব শাকসবজির দাম। আজকে ভেন্ডি আগে হাটে নিয়েছি 50 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। আলু 25 টাকা কেজি, আর অন্য দিনকে তুলনায় আজকে দাম একটু বেশি পাইছি। লাউ তো এই যে মহল্লায় পাইতে আছে না, এই যে সেনতে আইছি এখানে কিনতে, এনও দাম বেশি। 2-1 দিন দামটা একটু মানে কম ছিল, আজকে গত সপ্তাহের তুলনায় আজকে কিছু মালের দাম 10 থেকে 15 টাকা বেশি, আবার কিছু মালের দাম একটু কমছে। বাজার তো সাধারণত উঠতে পড়তে থাকবেই, কিন্তু কোনো সময় কারণ আছে, কোনো সময় কারণ হয়তো নাই, আমরা বুঝি না সেটি আর কি। ঈদের পর থেকে স্থিতিশীল রয়েছে চিকন ও মোটা চালের বাজার। ডিলারশিপ লাইসেন্স নবায়ন করলে চালের বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা আশাবাদী, আমাদের দেশে যে বৈশাখ সিজন, এটা কিন্তু সবচেয়ে বড় সিজন। এই সিজন দিয়ে মনে করেন সারা দেশ চলে। হয়তো 8-10 দিন পরেই আমরা মিনিগেট, 28, স্বর্ণা, পাইজাম এগুলো পাবো। পাইলে হয়তো বা চালের দাম ভালো একটা কমার সম্ভাবনা আছে। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। সিন্ডিকেট ভাঙা সহ 10 দফা দাবিতে আগামী 1 মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। গত 2 মাসে প্রায় 1260 কোটি টাকার লোকসানে মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতেও সরকার নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ডিম এবং মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে চাহিদার 80% যোগান দেয় প্রান্তিক পোল্ট্রি খামারিরা। কিন্তু বাজার অব্যবস্থাপনা ও কর্পোরেট সিন্ডিকেটের কারণে বর্তমানে ভয়াবহ লোকসানে রয়েছেন তারা। বিপিএর তথ্য মতে গত 2 মাসে প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। সংকট উত্তরণে সিন্ডিকেট ভাঙা সহ 10 দফা দাবিতে 1 মে থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর কাছে আমরা নীল চাষির মতো জিম্মি, সরকারের সংশ্লিষ্ট মহলও তাদের সাথে মিলে একই আচরণ করছে বলে অভিযোগ করেন সংগঠনটির সভাপতি। আসলে সরকারকে হুমকি দিচ্ছি না, আমরা সরকারকে বিভ্রান্ত করছি না। আমরা যে দাবিগুলো করছি, এই দাবিগুলো আমি মনে করি সরকার স্বঘোষিত হওয়া উচিত। কারণ আমরা বলেছি ফিড বাচ্চার সিন্ডিকেট ভাঙার জন্য, আমরা বলেছি বাজারের ন্যায্য দামের নিশ্চয়তা দেওয়ার জন্য, আমরা বলেছি ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখার জন্য। খামারিরা জানান প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। 25 থেকে 30 টাকা প্রতি কেজিতে আমরা লস দিচ্ছি। আমার মতো এরকম অনেক খামারি আছে যারা বন্ধ করে দিচ্ছে খামার। দাবিগুলো যৌক্তিক জানিয়ে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট জানান খামারিদের এই আন্দোলন দীর্ঘদিনের, তবে সরকার বরাবরই উদাসীন। তাদের যে দাবি দেওয়াগুলি আছে এগুলি প্রাণী সম্পদ অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় যে মিনিস্ট্রিগুলি জড়িত, তাদের আসলে এই বিষয়গুলা নিয়ে তারা কোনো আমলে না নেওয়ার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি সরকারের সাথে তাদের আলোচনা করা উচিত, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত। প্রান্তিক পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ হলে বাজারে নিশ্চয়ই এর বড় নেতিবাচক প্রভাব পড়বে। তাই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই এর যৌক্তিক সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।
কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে অন্তত 20 জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকালে উপজেলার ভবানীপুর সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী বৌটুপি গ্রামের দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। বিষয়টি মীমাংসার জন্য সকালে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে মুন্সির বাড়ির মিজান মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজকে আমাদের এখানে 11:50 থেকে মার্কেটে রোগী আসা শুরু হয় সাদিকপুর থেকে। এদের মধ্যে একজন মিজান মিয়া নামের রোগী মৃত অবস্থায় আমরা পাই এবং ওনার সাথে আরও 4 জন রোগী আসেন। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে সংস্কারের দাবিতে আন্দোলন করায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান দলটির নেতারা। বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা জুলাই গণ অভ্যুত্থানের আগে থেকেই সংস্কার ও আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। গ্রাহকদের স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের প্রতি মানবিক আচরণ ও মামলা প্রত্যাহারের দাবি করেন। এছাড়া চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবি করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী সজীব ওয়াফি, আব্দুল বারেক, তৌহিদুল ইসলাম। বিশেষ অভিযানে বিভিন্ন দেশের 5 শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি 165 জনই বাংলাদেশি। দেশটির সংবাদ মাধ্যম নিউ স্টেট টাইমসের বরাতে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীদের আটক করা হয়। সংবাদ মাধ্যমটি জানায়, কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় যৌথ অভিযান চালানো হয়। দেশটির ইমিগ্রেশন বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগ সহ বেশ কয়েকটি সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা জানান। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার। বেইজিংয়ের প্রতিনিধিরা বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি। তবে বাণিজ্য চুক্তির বিষয়ে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কথা হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। এদিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প জানান, ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্র শতভাগ প্রস্তুত রয়েছে। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত 38 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। ইয়েমেনের বিদ্রোহী হুতি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করতে এ হামলা চালানো হয়েছে, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইয়েমেনের সাধারণ মানুষের উপর এই দুর্ভোগ হুথিরাই নামিয়ে এনেছে। গেল মার্চে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দুদিনের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 50 জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 6 জন। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছে। তবে নিহতরা শিক্ষার্থী নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 20 বছর বয়সী ওই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। পুলিশ কর্মকর্তা মায়ের ব্যবহার করা হ্যান্ডগান তিনি এই হামলায় ব্যবহার করেছেন বলে জানিয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোলাগুলির ঘটনাকে লজ্জাজনক এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ হতে যাচ্ছে এটি। বৃহস্পতিবার সমঝোতা স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ইউলিয়া সফিলিদেনকো। চুক্তির ফলে ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের পথ প্রশস্ত হবে বলে আশা করেন তিনি। আগামী সপ্তাহে চূড়ান্ত চুক্তি সই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। গত বছরে জানা গিয়েছিল রাশিয়া এই সিদ্ধান্ত নিতে চলেছে। এর মধ্য দিয়ে 22 বছরের বেশি সময় পর সংগঠনটিকে তালিকা থেকে বাদ দিল রুশ কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে তথ্য জানায় রয়টার্স। এতে আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেন, তালেবান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার মিত্র। গাজায় যুদ্ধ বন্ধে সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজার হামাস প্রধান খলিল আল হায়া জানায়, ইসরায়েলি নৃশংসতা থেকে ফিলিস্তিনকে বাঁচাতে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে প্রস্তুত তারা। তবে এর বিনিময়ে ইসরায়েলিদের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় আরও 34 জন নিহত হয়েছে। এর মধ্যে সুজাইয়া এলাকার আশ্রয় শিবিরে আগুনে পুড়ে তাঁবুর মধ্যেও নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি বর্বরতায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রাণ গেছে 51,065 জনের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে স্পিন সহায়ক উইকেট চান না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স, বরং ভবিষ্যতে চোখ রেখে ক্যারিবিয়ান কোচের চাওয়া প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতা। এদিকে জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামসের মতে অভিজ্ঞতার দিক থেকে 2 দলের অবস্থান একই। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ঘরের মাঠে ভারত, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো বড় দলগুলোকে হারাতে সাধারণত স্পিন বান্ধব উইকেট বানায় বাংলাদেশ। এমনকি জিম্বাবুয়ে সবশেষ বাংলাদেশ সফরে এসেও ধরাশায়ী হয় স্পিনারদের কাছেই। ফলে এবারও হবে স্পিন উইকেট, এমনটাই ধারণা ছিল অনেকের। তবে প্রধান কোচ সিমন্সের চিন্তা ভিন্ন কিছু। শুধুমাত্র একটি ম্যাচ কিংবা সিরিজ নয়, টেস্ট দলের ভবিষ্যতের কথা চিন্তা করে সাফ জানিয়ে দিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে হবে না স্পিন বান্ধব উইকেট। আমাদের পরিকল্পনা প্রপার উইকেট প্রস্তুত করার। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের স্পিন উইকেট তৈরির দরকার নাই। প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। আমরা উইকেট দেখেছি, আজ উইকেট শক্ত ভালো মনে হচ্ছে। জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারবে কি না এমন প্রশ্নে সিমন্স জানান, আপাতত সিরিজ নয়, চোখ থাকছে সিলেট ম্যাচে জয় নিয়ে। এদিকে জিম্বাবুয়ের অধিনায়ক প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের প্রেস ইউনিটকে। তবে 2 দলের মাঝে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব থাকায় সিরিজে 2 দলকেই একই কাতারে রাখছেন উইলিয়ামস। আমার মনে হয় আমরা একই অবস্থানে আছি। আমাদের দিকে তাকালে দেখবেন আমাদের মধ্যে মাত্র 4 জনের সাবকন্টিনেন্টে টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাই আমি বলবো প্রস্তুতি এবং অভিজ্ঞতার দিক থেকে উভয় দলই প্রায় সম অবস্থানে আছে। আগামী 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। রাফি আমিন, RTV। ঢাকা প্রিমিয়ার লিগে রেলিগেশনের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 19 রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পারটেক্সের। তবে রুবেল মিয়া ও মোহাম্মদ রাকিবের 118 রানের জুটিতে ম্যাচে ফেরে দলটি। এরপর রাকিব 47 করে ফিরলেও রুবেল মিয়া তুলে নেন সেঞ্চুরি। তাতে 7 উইকেটে দলটির সংগ্রহ দাঁড়ায় 264 রান। লক্ষ্য তারায় প্রথম উইকেটে 71 রানের জুটি করেন নিয়ন জামান ও মইনুল জামান। তবে আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির 3টি করে উইকেট নিলে 245 রানে গুটিয়ে যায় শাহিনপুকুর। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।